বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমাদের এই ইজি কেমিস্ট্রি বইটি মূলত রসায়নে ভালো করার জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি বই। আমরা বইটিকে ঠিক সেভাবেই সাজিয়েছি। আমরা আমাদের বইয়ের মধ্যে 2018 সাল থেকে 2025 সাল পর্যন্ত সকল বোর্ড প্রশ্ন সিকিউ দিয়ে দিচ্ছি ধারাবাহিকভাবে। আমরা তোমাদেরকে এমসিকিউ দিচ্ছি এবং সেই এমসিকিউর সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমরা 3 স্টার এবং 2 স্টার মিলে মোট 500 এমসিকিউ দিচ্ছি। এই 500 এমসিকিউ যে পড়বে তার মূলত রসায়ন বইয়ের উপর একটা ওভারঅল একটা ভালো একটা ধারণা হয়ে যাবে রসায়ন বইয়ের এমসিকিউর উপরে। আমরা তোমাদের রোড টু মিশন 100, রোড টু মিশন সাইক্লোন এবং বোর্ড অ্যানালাইসিস নামে 3 রকমের সাজেশন প্রদান করতেছি। এছাড়াও ক এবং খ এর জন্য স্পেশালাইজড কোশ্চেন আমরা বাছাই করেছি। আর সব থেকে গুরুত্বপূর্ণ এবং মজার যে ব্যাপারটা যে আমরা প্রত্যেকটা অংশের সাথে কিউআর কোড বসিয়ে দিচ্ছি, যাতে করে একজন শিক্ষার্থীর কাছে যদি সবসময় শিক্ষক নাও থাকে বা তার যদি কোনো শিক্ষকের ব্যবস্থা না থাকে, সেই জন্য বাসায় বসে ঘরে বসে কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে আমাদের এই ভিডিওগুলো দেখে সে যেন উপকৃত হতে পারে এবং সে যেন ঘরে বসেই কেমিস্ট্রি খুব ভালোভাবে বুঝতে পারে। তো আমি তোমাদেরকে বলবো এই সকল কিছুই কিন্তু আমাদের ইজি কেমিস্ট্রি বইয়ের মধ্যে দেওয়া হয়েছে। তোমরা বইটি সংগ্রহ করো, বইটি পড়ো। আশা করছি এই বইটি যদি কেউ সুন্দরভাবে সময় নিয়ে পড়তে পারে সে ইনশাল্লাহ কেমিস্ট্রিতে ভালো করবেই করবে। এইটুকু আমরা আশা রাখতেছি তোমাদের উপরে। আচ্ছা, এবারে চলো আমরা এবারে কথা বলবো চট্টগ্রাম বোর্ড 2023-এর একটি বোর্ড প্রশ্ন নিয়ে। তো দেখো উদ্দীপক হিসেবে কি বলতেছে, এখানে বলতেছে যে 4টা মৌল এক্স ওয়াই জেড ডাব্লিউ, 4টা মৌল এবং এর পাশে যে বাম পাশে যে সংখ্যাগুলো লেখা আছে এগুলো মূলত পারমাণবিক সংখ্যা 21, 17, 14, 11। সো 4টি মৌলের পারমাণবিক সংখ্যা। তো পারমাণবিক সংখ্যাগুলো দ্বারা আমরা মৌলগুলোকে আইডেন্টিফাই করতে পারতেছি। এক্স হচ্ছে স্ক্যান্ডিয়াম, ওয়াই হচ্ছে ক্লোরিন, জেড হচ্ছে সিলিকন আর ডাব্লিউ হচ্ছে সোডিয়াম। যেহেতু পারমাণবিক সংখ্যাগুলো দেওয়া আছে তো আমরা সেখান থেকে সহজেই এইগুলো ব্যাখ্যা করতে পারি। ওকে, এবারে চলো প্রশ্ন। ক নম্বর প্রশ্ন, দুইয়ের নিয়ম কাকে বলে? দুইয়ের নিয়ম কাকে বলে বলো তো? দুইয়ের নিয়ম বলে মৌলসমূহ যখন ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে তখন তাদের সর্বশেষ কক্ষপথে এক বা একাধিক জোড় ইলেকট্রন দেখা যায়। এই যে সর্বশেষ কক্ষপথে বন্ধন গঠনের সময় এক বা একাধিক জোড় ইলেকট্রন দেখা যায়, এই জোড় ইলেকট্রনকেই বলা হয় দুইয়ের নিয়ম। অর্থাৎ অণু গঠনকালে পরমাণুসমূহের সর্বশেষ কক্ষপথে এক বা একাধিক জোড় ইলেকট্রন দেখা যাবে। এই এক বা একাধিক জোড় ইলেকট্রনকে আমরা কি বলি? দুইয়ের নিয়ম বলি। তো ক নম্বর প্রশ্নটা বুঝতে পেরেছো আশা করি। দুইয়ের নিয়মটা খুবই সিম্পল একটা নিয়ম। খ নম্বর প্রশ্ন, Fe2+ জারক ও বিজারক হিসেবে কাজ করে ব্যাখ্যা করো। অর্থাৎ Fe2+ এর পক্ষে জারক হিসেবেও কাজ করা সম্ভব, Fe2+ এর পক্ষে বিজারক হিসেবেও কাজ করা সম্ভব। তো দেখো এই প্রশ্নের অ্যান্সারটা আমরা এভাবে দিতে পারি যে Fe2+ একটা ইলেকট্রন যদি ত্যাগ করে তাহলে সে Fe3+ হয়। এখন এই যে ইলেকট্রন ত্যাগ করলো তাহলে এখানে তার ক্যারেক্টারটা কি? এখানে তার ক্যারেক্টারটা হচ্ছে বিজারক। কারণ আমরা জানি বিজারক পদার্থ কি করে? ইলেকট্রন দান করে। বিজারক পদার্থ ইলেকট্রন দান করে। আবার Fe2+ দুইটি ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হতে পারে? Fe পরমাণুতে পরিণত হতে পারে। তাহলে এখানে সে যে ইলেকট্রন গ্রহণ করলো তাহলে সেইখানে কি হিসেবে ভূমিকা পালন করলো? জারক হিসেবে। তো ওভারঅল একই আয়ন Fe2+ এর পক্ষে বিজারক হিসাবেও এখানে তার কাজ করা সম্ভব, আবার Fe2+ এর পক্ষে ইলেকট্রন গ্রহণ করে তার জারক হিসেবে ভূমিকা পালন করা সম্ভব। এই জন্য বলা হয় যে Fe2+ চাইলে জারক হিসেবেও ভূমিকা পালন করতে পারে, চাইলে সে বিজারক হিসেবে ভূমিকা পালন করতে পারে। ব্যাস এই আমার এই দুইটা বিক্রিয়াই এই সম্পূর্ণ প্রশ্নের অ্যান্সার বোঝানোর জন্য যথেষ্ট। তোমরা এরকম বিক্রিয়া দিয়ে জাস্ট কথাগুলো বলে দেবা যে না এখানে ইলেকট্রন ত্যাগ হচ্ছে আর এখানে ইলেকট্রন গ্রহণ হচ্ছে। সো যেখানে ত্যাগ হচ্ছে সেখানে বিজারক, যেখানে গ্রহণ হচ্ছে সেখানে জারক। ওকে ফাইন। গ নাম্বার প্রশ্ন দেখো কি বলছে যে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে এক্স জেড ডাব্লিউ মৌলের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করো। এক্স কে বলো তো? এক্স হচ্ছে 21 মানে স্ক্যান্ডিয়াম, জেড কে জেড হচ্ছে 14 তার মানে হচ্ছে সিলিকন, আর ডাব্লিউ কে ডাব্লিউ হচ্ছে 11 তার মানে হচ্ছে সোডিয়াম। তার মানে তিনটা মৌল সোডিয়াম, সিলিকন, স্ক্যান্ডিয়াম, এই তিনটা মৌলের ইলেকট্রন বিন্যাস করে আমাকে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করতে হবে। তাহলে আমরা গ নাম্বার প্রশ্ন যাচ্ছি। ওকে সো ফাইন, দেখো গ নাম্বার প্রশ্ন। তো ফার্স্টে আমরা সোডিয়ামকে নিয়ে কাজ করব। সোডিয়ামের জন্য কি আছে বলো তো? যেহেতু পারমাণবিক সংখ্যা 11 তাহলে 1s2 2s2 2p6 3s1। তো আমাদের ইলেকট্রন বিন্যাসের গ্রুপ নির্ণয় সূত্রগুলো আলাদা, পর্যায় নির্ণয় সূত্র সেম সবার জন্যই। আর সর্বোচ্চ কোয়ান্টাম এখানে পর্যায় নির্ণয়ের জন্য আমরা সর্বোচ্চ যে প্রধান শক্তি স্তর সেই সর্বোচ্চ প্রধান শক্তি স্তরের মান আমরা ব্যবহার করি পর্যায় নির্ণয়ের ক্ষেত্রে। আর গ্রুপ নির্ণয়ের বেলায় আমরা এক একটা সময় আমরা এক একটা ক্রাইটেরিয়া ইউজ করি। যেরকম দেখো এইখানে সোডিয়ামের জন্য সর্বশেষ কক্ষপথে শুধু কে আছে? এস আছে, তাই না? সর্বশেষ কক্ষপথে শুধু এস কে দেখতে পাচ্ছি। তো তুমি এখানে লেখো যে সর্বশেষ কক্ষপথে যদি শুধু এস হয় তাহলে সেই এসে যতগুলো ইলেকট্রন থাকবে সেইগুলো হবে আমাদের
গ্রুপ সংখ্যা। সো সর্বশেষ স্তরে শুধু এস থাকলে আমরা এই সূত্র নিতে পারবো। সর্বশেষ স্তরে শুধু এস থাকলে তাহলে আমরা সেই এস এর উপরে যতগুলো ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রনগুলোকে আমরা গ্রুপ সংখ্যা হিসেবে নেব। সো ইলেকট্রন আছে কয়টা এখানে? একটা। তাহলে গ্রুপ কত হবে? আমার গ্রুপ হয়ে যাবে 1। গ্রুপ কত হয়ে যাবে? গ্রুপ হয়ে যাচ্ছে 1। আর পর্যায় যেহেতু বলছে যে সর্বোচ্চ প্রধান শক্তি স্তর যেটা সর্বোচ্চ মানে কত? 3। তাহলে আমার পর্যায় হচ্ছে 3। তাহলে সোডিয়ামের গ্রুপ হচ্ছে 1, পর্যায় হচ্ছে 3, গেল সোডিয়াম। আচ্ছা, যাচ্ছি আমরা সিলিকনের কাছে। 14 নম্বর মৌল সিলিকন। তাহলে 1s2 2s2 2p6 3s2 3p2। এই জায়গাতে আবার আলাদা একটা সূত্র ইউজ হবে। সেটা কি বলতো? এখানে সর্বশেষ যে স্তর সেখানে এস আছে প্লাস পি আছে, এস আছে প্লাস পি আছে। তাহলে এস এবং পি থাকলে সূত্র কি? সূত্র হচ্ছে আমরা এখানে লিখতে পারি যে সর্বশেষ স্তরে এস ও পি যদি থাকে সর্বশেষ স্তরে এস ও পি যদি থাকে তাহলে আমরা কি সূত্র নিব? তাহলে সেই এস এর উপরের মোট ইলেকট্রন নিব, পি এর উপরের মোট ইলেকট্রন নিব প্লাস 10। আমি আবার বলতেছি, সর্বশেষ স্তরে এস ও পি যদি থাকে তাহলে আমরা এস এর উপরের ইলেকট্রন নিব, পি এর উপরের ইলেকট্রন নিব প্লাস এক্সট্রা 10 যোগ করব। সো এই মোট হচ্ছে 14। কত হচ্ছে? 14। তাহলে সিলিকনের গ্রুপ কত? সিলিকনের গ্রুপ হচ্ছে 14। আচ্ছা, আর পর্যায় কত? যেটা বলছিলাম যে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা বা সর্বোচ্চ প্রধান শক্তি স্তর। তো সর্বোচ্চ প্রধান শক্তি স্তর হচ্ছে 3। তাহলে আমার পর্যায় হচ্ছে 3। আচ্ছা, তাহলে সিলিকন গেল, সোডিয়ামগুলো। এবার আসো স্ক্যান্ডিয়াম। তো স্ক্যান্ডিয়ামের জন্য আমরা সবার আগে আউফবাউ নীতিটার অ্যাপ্লিকেশনটা দেখব। এর আগে কিন্তু আমাকে আউফবাউ নীতি আর নর্মাল যেটা বলি একইভাবে ছিল, এই জন্য আমি আর দেখাই নাই। কিন্তু স্ক্যান্ডিয়ামের জন্য একটা চেঞ্জ হবে। আমরা স্ক্যান্ডিয়ামে যেহেতু 21, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d1 সবার আগে আমরা এভাবে বন্টন করবো ইলেকট্রনগুলো আউফবাউ নীতি ফলো করে। দেন এটাকে সাজাবো কীভাবে? দেখো, প্রথমে 1 আসবে, তারপরে 2 আসবে, তারপর এই যে 3D সবার শেষে ছিল, বাট এবার 3D কি এক সিরিয়ালে চলে আসবে, অ্যান্ড দেন হচ্ছে 4s। ওকে, সো গ্রুপ কত? গ্রুপ হচ্ছে 3। এইখানে সূত্র কি? এইখানে সূত্র হচ্ছে যে সর্বশেষে যদি তুমি এস এবং পি কে দেয়, এস ও যদি ডি আসে, এস ও ডি যদি আসে, অর্থাৎ লাস্ট যে দুইটা আমার সহকারী কোয়ান্টাম সংখ্যা এবং বা অরবিটাল যদি বলি, লাস্টে যদি অরবিটালের মধ্যে আমরা এস এবং ডি কে পাই তাহলে আমরা এইভাবে সূত্রটা নিব। তাহলে দেখো এখানে কিন্তু এস আসছে, ডি আসছে, তাহলে এস ইলেকট্রন আছে কয়টা? 2টা। ডিতে আসছে কয়টা? 1টা। তাহলে এস এবং ডি এর ইলেকট্রনগুলোকে আমার যোগ করতে হবে। যোগফল কত আসতেছে? 3। তাহলে গ্রুপ কত? 3। আর পর্যায় হচ্ছে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা। সো পর্যায় কত হবে? পর্যায় হবে 4। সো আমাদের এখানে গ্রুপ হচ্ছে 3, পর্যায় হচ্ছে 4। তো আমরা এই 3টা পরমাণুর যেই আমরা গ্রুপ এবং পর্যায় নির্ণয় সেগুলো কিন্তু আমরা খুব সহজেই নির্ণয় করতে পারলাম। সোডিয়ামের গ্রুপ 1, পর্যায় 3। সিলিকনের গ্রুপ 14, পর্যায় 3। স্ক্যান্ডিয়ামের পর্যায় 4, গ্রুপ হচ্ছে 3। সো ওভারঅল ওকে। তো আমরা যাচ্ছি আমাদের ঘ নাম্বার প্রশ্ন। দেখো কি বলেছে যে ওয়াই, জেড এবং ডাব্লিউ মৌলের ইলেকট্রন আসক্তি ও পারমাণবিক ব্যাসার্ধের ক্রম ব্যাখ্যা করো। অর্থাৎ 3টা মৌল, ওয়াই হচ্ছে আমাদের ক্লোরিন, জেড হচ্ছে সিলিকন এবং ডাব্লিউ হচ্ছে সোডিয়াম। তো এই 3টা মৌলের 2টা জিনিস আমাকে বের করতে হবে। নাম্বার 1 পারমাণবিক ব্যাসার্ধ আর নাম্বার 2 ইলেকট্রন আসক্তি। তো চলো আমরা এটা এখন নির্ণয় করার চেষ্টা করি। তো শুরুতেই আমি এদেরকে পরিচিত করে নিলাম যে আমরা আসলে কোন কোন পরমাণু নিয়ে কাজ করতেছি। সো ডাব্লিউ হচ্ছে সোডিয়াম, ওয়াই হচ্ছে ক্লোরিন এবং জেড হচ্ছে সিলিকন। তো এরপরে আমাদের সেকেন্ড কাজ কি? সেকেন্ড কাজ হচ্ছে ডায়াগ্রামগুলো এঁকে ফেলা। তো আমি কিন্তু বারবার একটা কথা বলতেছি যে আমরা ডায়াগ্রামের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন দিচ্ছি, ভিতরের কক্ষপথ ইলেকট্রন দিচ্ছি না। তোমরা এক্সামের সময় পুরো ডায়াগ্রামটাই খুব সুন্দরভাবে আঁকবা। অর্থাৎ প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে 4টা। সোডিয়ামের প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, সর্বশেষ কক্ষপথে 1টা। আর ক্লোরিনটাতে আমি ফুলফিল করে দিলাম আর কি। এক্সামের সময় তোমরা ভিতরের কক্ষপথগুলোর ইলেকট্রন দিবা, বাট আমি এখানে দিচ্ছি না এই জন্য যে আমাদের এইখানে আসলে সর্বশেষ কক্ষপথটাই মূলত ভূমিকা রাখতেছে। ডিসিশন মেকার হচ্ছে সর্বশেষ কক্ষপথ। ভিতরের কক্ষপথগুলো আসলে ডিসিশন নিচ্ছে না, বিধায় আসলে এখানে দেওয়া হচ্ছে না। ওকে, তো আমরা এখান থেকে এই জিনিসটাকে এভাবেই বলতে পারি। দেখো যে আমাদের এই যে সোডিয়ামটা আছে, এই যে। তো এখন চলো আমাদের ডিসিশন নিব আমরা।
তো এখানে সবার পর্যায় কত? সবারই পর্যায় 3, এই ক্লোরিনেরও পর্যায় 3, সোডিয়ামেরও পর্যায় 3, সিলিকনেরও পর্যায় 3, সবারই পর্যায় 3, 3টা করে গোলাকার রয়েছে, অতএব সবার পর্যায় 3। কিন্তু সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা সমান নয়। ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? 7টা। সোডিয়ামের কয়টা? 1টা। সিলিকনের কয়টা? 4টা। তাহলে আমার পর্যায় সবার সমান হলেও সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা সবার সমান নয়, বরং ক্লোরিন মৌলের সব থেকে বেশি 7টা, দেন হচ্ছে সিলিকনের 4টা, দেন সব থেকে কম হচ্ছে সোডিয়ামের 1টা। তাহলে আকর্ষণ বল কার বেশি হবে বলো তো? 3 জনের মধ্যে আকর্ষণ বল কার বেশি হবে? 3 জনের মধ্যে আকর্ষণ বল হচ্ছে সব থেকে বেশি ক্লোরিনের, কেননা তার ইলেকট্রন সংখ্যা সব থেকে বেশি। দেন কে? দেন হচ্ছে দেন হচ্ছে সিলিকন, আর সব থেকে কম কে? সব থেকে কম হচ্ছে সোডিয়াম, কারণ সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা যেহেতু সব থেকে কম, তার মানে সোডিয়ামের আকর্ষণ বলটাও সব থেকে কম হয়ে যাচ্ছে। সো ফার্স্টে আমরা আকর্ষণ বল বিবেচনা করলাম। এবারে আসো, আকর্ষণ বলের সাথে ব্যাসার্ধের রিলেশন হচ্ছে সমানুপাতিক। ব্যাসার্ধের রিলেশন সমানুপাতিক, তার মানে আকর্ষণ বলের সাথে ব্যাসার্ধের রিলেশন হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে যার আকর্ষণ বল বেশি হবে তার আকারটা কি হবে? ছোট হবে। যার আকর্ষণ বল কম হবে তার আকারটা বড় হবে। এখানে সব থেকে বেশি আকর্ষণ বল ছিল কার? ক্লোরিনের। তাহলে সব থেকে কম মানে আকারের দিক থেকে সব থেকে ছোট হবে কে? ক্লোরিন। অর্থাৎ যার আকর্ষণ বল বেশি তার আকারটা সব থেকে ছোট, যার আকর্ষণ বল সব থেকে কম ছিল তার আকারটা এখানে সব থেকে বড়। কেন হচ্ছে এরকমটা বলো তো? কারণ কি? কারণ আকর্ষণ বল যার বেশি, সে নিউক্লিয়াস দ্বারা বেশি পরিমাণ বলে আকর্ষিত হচ্ছে, সে নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসতেছে। তাহলে আমরা বলতে পারি যে আকর্ষণ বল যত বেশি তার আকারটা তত ছোট, আকর্ষণ বল যার যত কম তার আকারটা তত বড়। ওকে, এবারে আসো, তাহলে ব্যাসার্ধের ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি। ইলেকট্রন আসক্তি কি হবে? দেখো, ইলেকট্রন আসক্তি কি হচ্ছে? আকর্ষণ বলের সাথে সমানুপাতিক রিলেশন। তার মানে আকর্ষণ বল যার বেশি, সে নতুন ইলেকট্রনকেও বেশি পরিমাণ বলে আকৃষ্ট করবে। হ্যাঁ, নতুন ইলেকট্রন যদি সেখানে আসে তাহলে সে বেশি পরিমাণ বল দ্বারা আকৃষ্ট করবে। তাহলে এখানে আকর্ষণ বল যেহেতু ক্লোরিনের বেশি, তাহলে ইলেকট্রন আসক্তিও ক্লোরিনের বেশি হবে। আকর্ষণ বলে সেকেন্ডে ছিল সিলিকন, এখানেও সেকেন্ডে সিলিকন। সব থেকে কম আকর্ষণ বল ছিল সোডিয়ামের, তাহলে সব থেকে কম ইলেকট্রন আসক্তি কার হবে? সোডিয়ামের হবে। তো আমাদের এটা আসলে মনে রাখতে হবে যে আকর্ষণ বলের সাথে পরমাণুর আকারের ব্যস্তানুপাতিক রিলেশন, আকর্ষণ বলের সাথে ইলেকট্রন আসক্তির সমানুপাতিক রিলেশন। সো আমরা এখান থেকে আসলে এই বিষয়গুলোই খুব সহজে ব্যাখ্যা করতে পারি। তাইলে তোমরা এই যে ব্যাপারগুলো আমি এখানে আকর্ষণ বলের ভিত্তিতে আলোচনা করে দিলাম, তোমরা এক্সামে 2টা পার্ট কিন্তু ঠিক আকর্ষণ বলের সাহায্যেই খুব সুন্দর স্মুথলি ব্যাখ্যা করে দিতে পারবা, তোমাদের এখানে কোনো ভুল হবে না। বাট মনে রাখতে হবে ব্যাখ্যাগুলোকে একটু সুন্দরভাবে মানে ব্যাখ্যা করতে হবে, এবং এই যে ডায়াগ্রামগুলো আছে এই ডায়াগ্রামগুলোকে খুব সুন্দরভাবে এঁকে দেন ব্যাখ্যাগুলো করতে হবে। এবং 2টা পার্টের জন্য আমরা 2টা ডিসিশন নিব, অর্থাৎ ইলেকট্রন আসক্তি একটা টাইটেল হয়ে দেন তার ব্যাখ্যা চলে আসবে, আবার পরমাণুর আকার একটা টাইটেল হয়ে দেন তার ব্যাখ্যাগুলো চলে আসবে। এভাবেই আমরা পুরো পার্টটা কমপ্লিট করে ফেলতে পারবো। তো তাইলে তোমাদের এই যে আমাদের সম্পূর্ণ সৃজনশীল প্রশ্নটাই কিন্তু আমরা সম্পূর্ণরূপে সমাধান করে ফেললাম। আমাদের ইজি কেমিস্ট্রি বইয়ের যতগুলো পর্ব আছে সবগুলো কিন্তু ঠিক আমরা সেমভাবে পুঙ্খানু ব্যাখ্যা দিয়ে তোমাদের সামনে উপস্থাপন করেছি। তোমরা এই ভিডিওগুলো দেখলে বইয়ের এমন কোনো পার্ট নাই যেটা তোমরা বুঝবা না। তো আমি আশা করব তোমরা এই ভিডিওগুলো দেখবা, বুঝবা, কেমিস্ট্রিতে তোমরা আরও বেশি ডেভেলপ করতে পারবা। তো আরও বেশি ভালো করার জন্য আমাদের এই বইটি সংগ্রহ করো, এই বইটি পড়ো, আশা করতেছি তোমাদের উন্নতি হবেই। তো সেই আশা রেখে আজকের পর্বটি শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।